आज के शनिवार আগস্টের 1 তারিখ। আজকের আমাদের আলোচনা করার বিষয় ছিল ডাকাতের মা গল্পের বাড়ির কাজগুলো, হোমওয়ার্কগুলো। তো চেষ্টা করব, আগের ব্যাচে পুরোপুরি হোমওয়ার্ক আলোচনা হয়নি, কিছু জায়গাতে বাদ থেকে গেছে। তো এখন যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম আছে, তাই আমার মনে হয় খুব শান্তিপূর্ণভাবে আমরা আলোচনা করে শেষ করতে পারব। আমি আগে ডাকাতের মা গল্পের যে কাহিনী, ডাকাতের মা গল্প নিয়ে যে শিক্ষণীয় দিক একটু আলোচনা করে নেব। আর ডাকাতের মা গল্প নিয়ে আগে তো ডিটেলে আলোচনা করেই নিয়েছি। আমার মনে হয় ডাকাতের মা এই গল্পটা আমাদের এতদিন ধরে আলোচনা হয়েছে এবং অনেকবার করেই আলোচনা হয়েছে। এখান থেকে হোমওয়ার্ক এক অর্থে আমি অনেকবার করেই তোমাদের বলেছি যে হোমওয়ার্কটাকে ঠিকঠাক করতে। তোমরা অনেকবার হোমওয়ার্কটাকে জোর দিয়ে গুরুত্ব দিয়ে করেছো, আর ডিটেলে যে আলোচনা করেছিলাম রেকর্ডিংয়ে সেটা শুনেছো। তার মানে ডাকাতের মা গল্প নিয়ে আমার মনে হয় খুব বেশি কারোর সমস্যা নেই। এখান থেকে 20টা প্রশ্ন এক সময় দিয়েছিলাম, আমি হাতে লিখে দিয়েছিলাম। যে প্রশ্নগুলোর উত্তর তোমরা হোমওয়ার্কে বাড়িতে রেডি করে আমাকে পাঠিয়েছিলে, তার মানে চেক কিন্তু এক অর্থে হয়ে আছে। তো সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব, তার বাইরে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর যেগুলো এসএকিউর প্রশ্ন নয়, যেগুলো এমসিকিউর প্রশ্ন হবে, যে ছোট ছোট তথ্যগুলো আছে সেগুলো নিয়েও আমি ডিটেল আলোচনা করব। তো আলোচনাটা আমাদের এইভাবে হবে যে প্রথমে আমি ডাকাতের মা গল্পের যে কাহিনী, যে বিষয়, সেটা একটু সংক্ষেপে আলোচনা করে নেব। আর একবার রিভিশন হয়ে যাবে, আর একবার তোমাদেরকে মনে করিয়ে দেব। তারপরে ছোট ছোট যে তথ্যগুলো আছে সেইগুলো আমি তোমাদের জিজ্ঞেস করব। আগে ছেলেদের, তারপরে মেয়েদের, তারপরে আবার ছেলেদের, তারপরে আবার মেয়েদের, এইভাবে কিন্তু এগোবে। তাহলে কি হবে, চিৎকার চেঁচামেচিটা হবে না। মোটামুটি খুব শান্তিপূর্ণভাবে, খুব ভালোভাবে এই বিষয়টা নিয়ে আমরা শেষ করতে পারব। আর এসএকিউ প্রশ্নের ক্ষেত্রে ওখানেও যে লাইনটা দাগ দেওয়া ছিল, যে লাইনটা তোমাদের কোশ্চেন লিখে পাঠিয়েছিলাম, সেই লাইনটা আমি বলবো। সেই লাইনটা তোমরা কেউ একজন বলবে, বলার আগে নাম অবশ্যই বলবে, তারপরে তার প্রশ্ন বলবে এবং কি উত্তর লিখেছো দেখে দেখে বলবে। তো তার আগে আমি একটুবার আলোচনা করে নিই, তোমরা একটু শুনে নাও। যে ডাকাতের মা গল্প চকাচকি গল্প গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে, বা চকাচকি গল্প গ্রন্থের মধ্যে ডাকাতের মা এই গল্পটা রয়েছে। মূল গ্রন্থ চকাচকি, যার প্রকাশকাল 1956 খ্রিস্টাব্দ। লেখক সতীনাথ ভাদুড়ীর এই ডাকাতের মা গল্পে আমরা দেখতে পাচ্ছি যে গল্পের শিরোনাম অনুযায়ী গল্পের মুখ্য চরিত্র কিন্তু ডাকাতের মা। আর গল্পে যে ডাকাতের কথা রয়েছে সেই ডাকাতের নাম হলো সৌখী। তার মানে ডাকাতের মা মানে ডাকাত সর্দার সৌখীর মায়ের কথা রয়েছে এখানে। যেহেতু ডাকাতের মা এই রকমভাবে গল্পের শিরোনাম, তাই গল্পের কেন্দ্রীয় চরিত্র মা, মাকেই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, মাতৃত্বকেই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, মাতৃত্বকে সবার ঊর্ধ্বে জায়গা দেওয়া হয়েছে। এবং মায়ের সঙ্গে সন্তান বা সন্তানের সঙ্গে মায়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক যার চিরন্তন, যা শাশ্বত, তাকেই এই গল্পে উপজীব্য বিষয় করে তোলা হয়েছে। এবারে যদি গল্পের নাম ডাকাতের মা না হয়ে মায়ের ডাকাত সন্তান করা হতো, মায়ের ডাকাত ছেলে করা হতো, তাহলে বুঝতে হতো সেখানে মাকে নয়, সেখানে ছেলেকেই বোধহয় গুরুত্ব দেওয়া হচ্ছে মায়ের ঊর্ধ্বে গিয়ে। কিন্তু জগতে কখনো কোনোদিনই এটা শোনা যায়নি যে মায়ের ঊর্ধ্বে ছেলেই সবসময় গুরুত্ব পেয়েছে। এটা কোনোদিনই শোনা যায়নি এবং কোনোদিনই শোনা যাবেই না। মা তো অমলিন, মায়ের মাতৃত্ব চিরন্তন, মায়ের স্নেহ ভালোবাসা সন্তানের জন্য সব সময়
একেবারে নিঃস্বার্থভাবে ওই মন্দাকিনী স্রোতের মতো নির্ঝরিণীর মতো প্রবাহিত হয়। তাই মা সবসময় সবার ঊর্ধ্বে। তাই গল্পের কেন্দ্রীয় চরিত্র এখানে ডাকাতের মা অর্থাৎ সৌখীর মা। এবারে এই ডাকাতের মা তথা সৌখীর মা যখন সৌখীর বাবা বেঁচে ছিল তখন তার পরিচয় ছিল ডাকাতের বউ বলে। এখন ওই ডাকাত সর্দার মারা যাওয়ার পরে দলের দায়িত্ব পেয়েছে সৌখী অর্থাৎ সন্তান, এবং তাকে কেন্দ্র করে সৌখীর মায়ের পরিচিতি। তার মানে এখন সৌখীর মা সৌখীর নামে পরিচয় পেয়েছে বা পরিচিতি পেয়েছে, অর্থাৎ ডাকাতের মা হিসেবে এখন কিন্তু সমাজ তাকে চেনে, সমাজ তাকে জানে। যাই হোক, সৌখী আজ 5 বছর হলো জেলে গিয়েছে। সৌখীর সাজা হয়েছে 6 বছর। জেল থেকে ফিরে আসতে এখনো পর্যন্ত 1 বছর বাকি রয়েছে। এদিকে বাড়িতে তো তীব্র অভাব দারিদ্র। সেই অভাবের কারণটা তোমরা জানো যে সৌখী জেলে গিয়েছে ঠিকই, কিন্তু দলের একটা অলিখিত নিয়ম আছে। সেই নিয়মটা হলো যে সৌখীর বাড়িতে মানে ডাকাত সর্দারের বাড়িতে মাসে মাসে টাকা দিয়ে যেতে হবে। যতদিন না পর্যন্ত সৌখী ফিরে আসছে ততদিন কিন্তু তাদের সংসারে দায়িত্ব নিতে হবে। তো প্রথম 2 বছর মাসে মাসে টাকা দিয়ে গেছে, কিন্তু পরের 3 বছর আর টাকা দিতে আসেনি, টাকা দেওয়া বন্ধই করে দিয়েছে। তো ফলে অভাব তীব্র থেকে তীব্রতর হয়েছে। এই অবস্থায় ওই মুহূর্তে বাড়িতে কিন্তু 3 জন সদস্য, সৌখীর মা, সৌখীর স্ত্রী, সৌখীর ছেলে, এই 3 জনের সংসার টানতে গিয়ে হিমশিম খেতে হয়েছে সৌখীর মাকে, বৃদ্ধা মাকে। তো এই অবস্থায় কি করলো সৌখীর মা, তার বেয়াইয়ের বাড়িতে সৌখীর স্ত্রী এবং ছেলেকে পাঠিয়ে দিয়েছে। আর এখন সে একার সংসার চালাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে খই মুড়ি বেছে। এই যে অভাব দারিদ্র, তাও কিন্তু ঘুরছে না। আর অভাব দারিদ্রের থেকে সব থেকে বেশি তাকে কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, সেটা হলো তার একাকিত্ব, তার নিঃসঙ্গতা। বিশেষ করে ছেলে তার কাছে আজ দীর্ঘদিন নেই, প্রায় 5 বছর অতিক্রান্ত। ছেলেকে 5 বছর চোখে দেখেনি। তো একটা অভাব নিয়ে, কষ্ট নিয়ে, অসহায়তা নিয়ে, নিঃসঙ্গতা নিয়ে কাটাচ্ছে, যেন গোটা বাড়িটা খাঁ খাঁ করছে, তাকে গিলতে আসছে। রাতে খাওয়া দাওয়ার পরে সেই নিঃসঙ্গতাটা যেন তাকে আরো বেশি করে গ্রাস করে। বিশেষ করে শুয়ে থাকার সময় কত কথাই তার মনে পড়ে যায়। সেই অতীত স্মৃতিচারণে পূর্বের কথা ভাবতে গিয়ে দেখা যাচ্ছে ছেলের কথা আসছে, সৌখীর বাবার কথা চলে আসছে, সৌখীর ছেলের কথা আসছে, মানে বৃদ্ধার নাতির কথা চলে আসছে, বৌমার কথা চলে আসছে, আর ডাকাত দলের কথাও আসছে। ডাকাত দলের বিশ্বাসঘাতকতার কথা। তারপরে তার বাবা যখন ডাকাত সর্দার ছিল, মানে সৌখীর বাবা, তখন সেই দলে বিশ্বস্ততার কথাও মনে পড়ে যাচ্ছে। এদিকে ঘুম আর আসে না। ঘুম না আসার কারণ হিসেবে বলা হয়েছে প্রধানত 2টো। তার মধ্যে প্রথমে যেটা রাখা হয়েছে সেটা হলো ওই কম্বল মাথা পর্যন্ত মুড়ি না দিলে ঘুম আসে না। সৌখী তো একবার রাত দুপুরে বাড়ি ফিরে দরজায় টোকার সাড়া না পাওয়ার পরে মাকে মেরেছিল ধমক দিয়ে, মাকে রীতিমতো শাসন করে বুঝিয়ে দিয়েছিল যেন খবরদার এরকম আর কোনোদিন না করে। সেই থেকে কিন্তু আর কম্বল মুড়ি দিয়ে শুয়েই না। কিন্তু ঘুম না আসার আরেকটা কারণ কি না, ঘুম না আসার একটা কারণ হলো আরো নানান ভাবনা, দুশ্চিন্তা। শুয়ে শুয়ে একা একা ভাবছে, কত কথা মনে পড়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তার ঘুম আসছে না। যখন এই সমস্ত ভাবনা চলছে তখন কিন্তু রাত 9টা। হঠাৎ করে সৌখী জেল থেকে ফিরে এসেছে 1 বছর বাকি থাকতে। দরজা খুলে মা তাকে দেখতে পেয়ে যেমন হতবাক হয়েছে, তেমনি আনন্দে আত্মহারা হয়ে গেছে। ছেলেকে জড়িয়ে ধরেছে। তারপরে ছেলে
রাতে বাড়িতে থাকলো। রাতে মা তার জন্য খাওয়ার ব্যবস্থা কি করলো না ওই বিক্রির যে পুঁজি খইমুড়িগুলো। কিন্তু পরের দিন কি খেতে দেবে সেই হয়েছে তার মস্ত ভাবনা। বিশেষ করে ছেলের পছন্দের খাবার কি করে তুলে দেবে, আলু চচ্চড়ি। সেই আলু চচ্চড়ি বানাতে গেলে যে জিনিসগুলো দরকার, যে উপকরণগুলো দরকার, আলু, তেল, চাল, এগুলো কিছুই নেই। এই অবস্থায় মা সন্তানের প্রতি অন্ধ স্নেহ ভালোবাসা থেকে এক অর্থে হিতাহিত বা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে দিয়েছে। আইনের তোয়াক্কা না করে, ছেলের মর্যাদার কথা না ভেবে রাত দুপুরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখন রাত কিন্তু 2টো। বেরিয়ে গিয়ে মাতাদিন পেশকারের বাড়ি থেকে লোটা চুরি করেছে এবং সেই লোটা বাসনের দোকানে বিক্রি করে 14 আনা পয়সা পেয়েছে। তা দিয়ে ওই আলু, চাল, তেল যা যা দরকার ছিল সব কিনে নিয়ে এসছে। ভোর রান্না চাপিয়ে দিয়েছে, আলু চচ্চড়ি। ছেলে তখন ঘুম থেকে ওঠেনি, কারণ ছেলে তো জেলে এরকম স্বাধীনতা পায়নি। আজকের অনেকদিন পরে স্বাধীনতা পেয়েছে, তার মনে হয়েছে 12টার আগে ঘুম থেকে উঠবেই না। কিন্তু এদিকে মাতাদিন পেশকারের বাড়িতে হুলস্থুলস কাণ্ড, হইচই, লোটা পাওয়া যাচ্ছে না, লোটা চুরি গেছে। এখন মাতাদিন পেশকার তো থানায় খবর দিতে গেল, কিন্তু ফিরতির মুখো বাসনের দোকানে তাকে যেতে হলো। আর বাসনের দোকানে গিয়ে পুরনো বাসন থেকে সন্দেহ হয়েছে, চিনতে পেরেছে এবং চেপে ধরায় বাসনওয়ালা বলে দিয়েছে আসল কথা। বাসনওয়ালাকে সাথে নিয়ে, পুলিশকে সাথে নিয়ে সৌখীদের বাড়িতে গিয়ে উঠেছে। সৌখীর মাকে পুলিশ এক অর্থে চেপে ধরেছে, শাসাচ্ছে, আসল কথাটা মুখ থেকে বের করার চেষ্টা করছে। এই চিৎকার চেঁচামেচি হইচই মাঝে সৌখীর ঘুম ভেঙে গেছে। বেরিয়ে এসে সৌখী সব ব্যাপারটা বুঝতে পারে। মায়ের উপরে তার একটু রাগ হয়, অভিমান হয়, কারণ মা তো সব জানে, তাও মা এরকম কাণ্ড কেন করলো। কিন্তু যখন পুলিশ তার মাকে রীতিমতো শাসাচ্ছে, তখন শেষ মুহূর্তে আর থাকতে পারলো না। কি করলো না, মায়ের সামনে একেবারে ঢাল হয়ে দাঁড়ালো পুলিশের হাত থেকে মাকে রক্ষা করার জন্য, এবং নিজে সেই মায়ের যে অপরাধ, চুরির যে কলঙ্ক, সেটা নিজের কাঁধে তুলে নিল। আর যাওয়ার সময় কোমর থেকে বাটুয়াটা রেখে দিয়ে গেল খাটিয়ার উপরে। মা যাই করুক না, মা তো মাই হয়। মাকে রক্ষা করা ছেলের দায়িত্ব, কর্তব্য, আর সেই কর্তব্য সে পালন করে গেছে। তাই মা যখন পুলিশের দারোগা বাবুর পায়ের উপরে মাথা ঠুকছিল, তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি, বাঁচাতে পারেনি। তাই নিজের কৃতকর্মের জন্য ছেলেকে ফিরে পেতে না পেতেই আবার নিজের ভুলের জন্য, নিজের দোষের জন্য ছেলেকে হারাতে হলো। এর থেকে আর অনুতাপের, অনুশোচনার কিছু হয় না। তাই সেই অনুশোচনা, সেই অনুতাপ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাকে ভেতরে ভেতরে দগ্ধ করছে, পুড়িয়ে দিচ্ছে তার হৃদয়টাকে। মেঝেতে পড়ে ডুবরে ডুবরে কাটছে। আর ওদিকে আলু চচ্চড়ি পোড়া গন্ধ আর মায়ের হৃদয় পোড়া হাহাকার, দুটো একবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো আমি তাহলে একটা সামগ্রিকভাবে বোঝানোর চেষ্টা করলাম, সংক্ষিপ্তভাবে আবার পুনরায় কাহিনীটাকে তুলে ধরলাম, তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিলাম। এরপরে এখন আমি একটু রিভিশনে চলে যাব, একটু তোমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করব। আমার প্রশ্নে তোমরা একটু অংশগ্রহণ করবে, উত্তর দেবে। একবার ছেলেরা, একবার মেয়েরা, একসাথে সবাই মিলে বলার চেষ্টা করার দরকার নেই। চেষ্টা করো, ছেলেদের থেকে একজন বলবে, অন্যরা চুপ করে শুনবে, মেয়েদের থেকে একজন বলবে, এরকমভাবে যতজন আমরা এখানে আছি ততজনের একবার করে বলার সুযোগ আমরা পাবো। এখানে আমি দেখতে পাচ্ছি আমাকে নিয়ে 28 জন, তো আমাকে বাদ দিয়ে দাও 27 জন। আবার একজন লেফট হয়ে যাচ্ছে। কে লেফট হচ্ছে? আজকেরও রুমেলা বসের এই অবস্থা হচ্ছে। রুমেলা লেফট করছে, আবার জয়েন করছে, লেফট হচ্ছে, জয়েন হচ্ছে।
কি জানি রুমেলা তো একবারে এটা নেটওয়ার্কের জন্য রুমেলার এটা অভ্যাস হয়ে গেছে, কি করবে রুমেলার এত নেটওয়ার্ক স্লো কেন? রুমেলা আবার জয়েন হয়েছে। রুমেলা হ্যালো রুমেলা, তোমার কি এটা অন্য ক্লাস করতে গিয়েও হয় নাকি না শুধু এখানে আমাদের আমার বাংলার ক্ষেত্রে হচ্ছে? তোমার কি নেট কার্ড কি শেষ হয়ে আসছে নাকি? হতে পারে। আবার 12টা বাজলে তো নতুন করে শুরু হয়ে যাবে না পরের দিনে? হ্যাঁ, তো এরকম চেষ্টা করতে করতে 12টার সময় আবার চলে আসবে, আমরা একসঙ্গে হই হই করে আবার ছুটিতে বেরিয়ে যাবো। হ্যাঁ, ছেলেদের থেকে এবারে শুরু করব। ছেলেদের থেকে কেউ বলবে, বলার আগে নাম বলবে, আর একজনের বলার পরে সে কিন্তু আর এই মুহূর্তে চেষ্টা করবে না পুনরায় বলার, অন্যদেরকে সুযোগ দেবে। তাহলে 27 জন আমরা আছি, না 26 জন এখন হয়ে গেছে। একজন এক একটা করে বললে আমাদের প্রায় পুরোটাই কভার করা হয়ে যাবে। ছেলেদের থেকে বলবে, আগে প্রশ্নটা শোনো, তারপরে নাম বলে উত্তর বলবে। হ্যাঁ, একজনই তো বলবে, তাই বাকিরা কিন্তু সাউন্ড স্পিকারটাকে মিউট করে রাখো। হ্যাঁ, প্রশ্ন হলো, ডাকাত দলের কেউ যদি সৌখীর বাড়িতে টাকা দিতে আসে তাহলে দরজায় কি ধরনের টোকা মারে? ছেলেদের থেকে বলো, আমি কিন্তু সবাইকে বলতে বলবো। নাম বলো। হ্যাঁ, অভিরূপ বলো। স্যার, প্রথমে দরজায় 3বার টোকা দিতে হবে, প্রথমবার একবার দিয়ে টোকা দিয়ে থেমে যেতে হবে, আবার টোকা দিয়ে থেমে যেতে হবে, আর 3 নম্বরবার টোকা দেওয়ার পরে থেমে যেতে হবে। তার মানে কবার টোকা দেবে? 3বার টোকা দিতে হবে। থেমে থেমে? হ্যালো স্যার। হ্যাঁ, থেমে থেমে হবে তো? থেমে থেমে বলবো না তাড়াতাড়ি বলবো? না না, থেমে থেমে 3বার টোকা দিতে হবে। এইবারে থেমে থেমে যে 3বার টোকা দিতে বলেছে, সেটা কি 1 টোকার শব্দ, না 2 টোকার শব্দ, না 3 টোকার শব্দ? স্যার 1 টোকার শব্দ। না, 2 টোকা। এই যে আমার দিকে দেখ, এই যে আঙুলটা দেখেছিস, দেখতে পাচ্ছিস? আমরা দরজায় যখন নক করি এরকম করে নক করি না দুবার? হ্যাঁ, এই রকম। না, 1 নম্বরই চলছে। এই যে টোকা চলছে, আমি কিন্তু একবার টোকা দিলাম, কিন্তু 2 টোকা দিলাম। একে বলে 2 টোকার শব্দ একবার দেওয়া হলো। আবার 2 টোকার শব্দ 2 বার দিলাম, আবার 2 টোকার শব্দ 3 বার দিলাম। কিন্তু আমি একটু তাড়াতাড়ি দিলাম। এই তাড়াতাড়ি দেয়া নয়, দরজাতে টোকা পড়বে 2 টোকা। এটা কিন্তু আমরা বইয়ের ভাষাটাই মনে রাখবে। 2 টোকার শব্দ থেমে থেমে 3 বার পড়বে, থেমে থেমে 3 বার, কিন্তু 2 টোকার শব্দ। 2 টোকা মানে তাহলে বুঝলে তো? এই যে এই 2 টোকার শব্দ একবারই দিলাম। এবারে মেয়েদের থেকে একজন বলবে যে সৌখী বাড়ি ফিরলে, রাত দুপুরে যখন সৌখী বাড়ি ফেরে তখন সৌখী দরজায় কি ধরনের টোকা দেয়? নাম বলো। দীপান্বিতা বলো। শব্দ 3 বার করে দিতে হবে এবং তারপর 10 বার নিঃশ্বাস ফেলে দরজা খুলতে হবে। 2 টোকার শব্দ না তো, কথাটা আবার বলো আগেরটার সঙ্গে মিলিয়ে। 2 টোকার বলবে। 2 টোকার শব্দ। হ্যাঁ, এবারে আবার একবার বলো উত্তরটা। 2 টোকার শব্দ 3 বারের পর আরো একবার দিতে হবে এবং তারপর 10 বার নিঃশ্বাস ফেলে দরজা খুলতে হবে। তো এই টোকাটা কি থেমে থেমে দেবে না তাড়াতাড়ি দেবে? থেমে থেমে। হ্যাঁ, তো থেমে থেমেটাও বলতে হবে। তাহলে 2 টোকার শব্দ থেমে থেমে 3 বারের পর আরো একবার। আমি যদি একবারই বলি 2 টোকার শব্দ থেমে থেমে 4 বার, তাহলে নিশ্চয়ই ওটাও হওয়ার কথা। 3 বারের পরে আরো একবার, বইতে লেখা আছে, এটা লিখতে পারলে ভালো। না হলে 2 টোকার শব্দ থেমে থেমে 4 বার। কিন্তু
হ্যাঁ, কিন্তু দরজায় দুটোবার শব্দ থেমে থেমে 4 বার পড়ার সাথে সাথে দরজা খুলতে না বলেছে। সৌখীর হুকুম ছিল যে 10 বার নিঃশ্বাস ফেলতে। স্বাভাবিকভাবে মানুষের নিঃশ্বাস পড়ে যেরকম যেরকম সময় নেয় ঠিক এরকম। তাহলে 10 বার নিঃশ্বাস ফেলতে যতখানি সময় ততখানি অপেক্ষা করতে বলেছে, তারপর দরজা খুলতে বলেছে। ওকে, প্রশ্ন আছে কিছু কারোর? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার সৌখীর জাতে কি ছিল? হ্যাঁ, সৌখীর জাতে কি ছিল? কি ছিল? জাতে মানে সৌখীদের জাত কি ছিল? সৌখীদের সম্ভাব্য সৌখীরা হয়তো গোয়ালা ছিল। স্যার কিন্তু বইয়ে তো সৌখীর মানে শ্বশুর বাড়ির কথা কোয়ালা লিখছে। হ্যাঁ, লিখেছে তো। তাহলে তুমি কেন প্রশ্নটা করলে যে সৌখীরা যাতে কি ছিল? তুমি কেন প্রশ্ন করলে বলো? স্যার একটা জায়গায় কোশ্চেনটা পড়েছিলাম তো ওখানে বুঝতে পারিনি, ওখানে গোয়ালাই দেওয়া ছিল। হ্যাঁ, হবে তাই। এবারে আমি বুঝিয়ে দিচ্ছি তোমার প্রশ্নটা, সবাই শুনে নাও। যে সৌখীর স্ত্রী গোয়ালা ছিল, মানে সৌখীর শ্বশুর বাড়ি গোয়ালা বাড়ির লোকজন। কারণ এখানে বলাই আছে, পরিষ্কার করে বলে দেওয়া আছে যে সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো? তাছাড়া গয়লা বাড়ির মেয়ে বলেই দিয়েছে, সৌখীর স্ত্রী হলো গয়লা বাড়ির মেয়ে। তারপরে বলছে ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না। এইখানে হয়ে গেছে একটা ধাঁধার মতো, যে ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না। যদি এরকম বলতো, তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, তার মানে সৌখীর স্ত্রীকে বোঝানো হলো। যদি বলতো ঝি চাকরের কাজ সে করতে পারে না, তাহলে কি বুঝতাম? ও গয়লা বাড়ির মেয়ে মানে রীতিমতো একটা মর্যাদা আছে সমাজে, তো এর বাড়ি ওর বাড়ি ঝি চাকরানির কাজ করাটা অসম্মানের, তাই গয়লা বাড়ির মেয়ে হয়ে ঝি চাকরের কাজ সে করতে পারে না। সে থাকলে কিন্তু তাই হতো। কিন্তু যেহেতু বলেছে গয়লা বাড়ির মেয়ে, ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না, তাহলে আমরা বলার সাথে সাথে সৌখীর স্ত্রীকে যেমন গয়লা বাড়ির মেয়ে বলা হয়েছে, আমরা মানে আমরাও গয়লা বাড়ির মানে সৌখীরা। তার মানে বুঝতে হবে যে সৌখীর মা সৌখী এরা সম্ভবত গয়লা বাড়ির। এদের পেশা ডাকাতি করা, কিন্তু এরা জাতে গয়লা। আবার এটাও ঠিক, আগেকার দিনে তো একটা জাতের সঙ্গে মিল রেখে আরেকটা জাতের বিয়ে হতো। তার মানে সৌখীরা যদি গয়লা বাড়ির হয়, তাহলে সম্ভাব্য গয়লা বাড়ির মেয়েকেই বৌমা করে নিয়ে আসবে। ওই জন্যই বলেছে আমরা তো করতে পারি না, তার মানে আমিও গয়লা বাড়ি, ও গয়লা বাড়ি, ফলে আমাদের মর্যাদা আছে, আমরা করতে পারি না। আবার পরক্ষণে বলা হয়েছে আর আমরা যদি ঝি চাকরের কাজ করতে যেতাম কারোর বাড়িতে, তারা আদতে কি রাখতো কাজে? নাও রাখতে পারতো, কারণ আমরা তো ডাকাত বাড়ি না, তা আমাদের তো একটা সন্দেহের চোখে দেখবে। এবারে কি ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি এই প্রশ্নটা দেয়, তাহলে সৌখীর মাকেও গয়লা বাড়ি বলেই আমরা লিখব, কিন্তু পরিষ্কার করে আগে উল্লেখ করা আছে সৌখীর স্ত্রী গয়লা বাড়ির মেয়ে। কিন্তু আমরা বলাতে এখানে যেন তার স্ত্রী এবং তার মা দুজনকেই যেন গয়লা বাড়ি বুঝিয়ে যাচ্ছে, তারপরে সৌখীরাও গয়লা বাড়ির। এরপরে ছেলেরা বলবে সৌখী জেলে গেছে আজ 5 বছর, কিন্তু সৌখীর সাজা হয়েছিল কত বছর? নাম শুভজিৎ বল। 6 বছরে সাজা হয়েছিল। এবারে তাহলে কত বছর বাকি থাকতে সাজা মুকুব হতে জেল থেকে চলে এসেছে? 1 বছর বাকি থাকতে। এইবারে আরেকটা প্রশ্নের উত্তর দে, যে সৌখীর ছেলের বয়স কত বলা হয়েছে? 4-5 বছর বলা আছে। ওকে, এবারে মেয়েরা বলবে। সাউন্ড কিন্তু স্পিকারটা কিন্তু মিউট করে দিবি বলা শেষ হলে। মেয়েরা বলবে কেউ একজন যে সৌখীর স্ত্রীকে আর সৌখীর ছেলেকে
সৌখীর মা কেন তার বেয়াই বাড়িতে পাঠিয়ে দিয়েছিল? স্যার বলবো? নাম বলো। ইশিকা। ইশিকা, হ্যাঁ। সৌখীর পরিবারের তার যথেষ্ট পরিমাণে মানে সামর্থ্য না থাকার কারণে সৌখীর মা বাধ্য হয়ে তার মানে বৌমাকে এবং তার নাতিকে তার বেয়াই বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তার মানে বেয়াইয়ের বাড়িতে তাদের থেকে অবস্থা অনেক ভালো ছিল তুলনায়, এটা তো স্বাভাবিক। না হলে বা পাঠাবেই কেন? যদি তার বেয়াইয়ের বাড়িতে তাদের থেকে অবস্থা আরো খারাপ থেকে থাকতো তাহলে নিশ্চয়ই পাঠাতো না। এখানে অবস্থা যে তুলনায় অনেকটা ভালো তার প্রমাণ হিসেবে এখানে কিছু একটা কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? তার দুটো মোষ ছিল। রাইট, দুটো মোষ ছিল। যাই হোক, ও তার নাতি এখন বাড়ন্ত না, দেখো আমি বাড়ছি মাম্মি, তাহলে এখন কমপ্লেন তো পাচ্ছে না, না কমপ্লেন খাওয়ার বয়স, কমপ্লেন পাচ্ছে না, তো মিনিমাম দুধ খাক, গায়ে পায়ে একটু জোর হবে। হ্যাঁ, আর হচ্ছে ওই যা বৌমার যা চেহারা, কেওড়া গাছের পেতনির মতো, হাওয়া বাতাসে গাছে পালায় উড়ে বেড়ায়, তো ফলে ওরও তো একটু খাওয়া দাওয়া ভালো করা দরকার আছে না? থাক ওখানে, খাওয়া দাওয়া করবো, আমি না হলে একাই থাকবো, অভাব দারিদ্র সহ্য করে নেব, উপায় নেই, নিঃসঙ্গতাটা নিয়েও আমি কাটিয়ে দেবো, কিন্তু আমার জন্য ওদেরকে কেন কষ্ট দেব? এবারে ছেলেরা কেউ বলবে যে একল সেরে, এসব একল সেরে লোকেদের দলে না নিলেই হয়। একল সেরে মানে কি? ছেলেদের সংখ্যা কম নাকি? বলছে এইসব একল সেরে লোকেদের দলে না নিলে হয়। একল সেরে মানে কি? নাম বলো। বল। স্বার্থপর। একল সেরে মানে স্বার্থপর। অ্যাকচুয়ালি শব্দটাকে যদি আমরা এইভাবে ভাঙি, বিশ্লেষণ করি, যে একল সেরে, সেরে কথাটা এসছে ষাঁড় থেকে। ষাঁড়, ধরো রাস্তা দিয়ে ষাঁড় যাচ্ছে, ও তার নিজের খেয়ালে যাচ্ছে, কারোর সঙ্গে কোনো রকমে কাউকে ডিস্টার্ব করছে না, কিন্তু হঠাৎ করে দেখা যাবে কেউ তাকে খেপালো, বা হয়তো একটা লাল, এই যে আমি লাল পাঞ্জাবি পরে বসছি, হ্যাঁ, লাল একদম ড্রেস পরে কেউ আসছে, দেখলো, ষাঁড় খেপে গিয়ে একবারে শিং টিং দিয়ে গুটিয়ে নিয়ে গেল। যদি একল সেরে মানে যে একদিকে একবারে ঠুসে নিয়ে যায়, একদিকে, যে ষাঁড় একদিকে একবারে গুটিয়ে নিয়ে যায়, তার মানে এই যে একদিকে মানে হচ্ছে কি না, এক পেশে একটা সাইড নেয়, মানে হচ্ছে যে নিরপেক্ষ নয়, একটা সাইড নেয়, সে ঠিক বলুক ভুল বলুক যাই বলুক না কেন, হ্যাঁ ঠিক করেছে, তার মানে ও যা সিদ্ধান্ত নেয় ওটাই ঠিক বলে মনে হয়। সৌখী চলে গেছে, এতদিন হলো জেলে চলে গেছে, অতএব আমরা কি করব? নিজের মতো সিদ্ধান্ত নেব। তার মানে আমরা নিজেরাই ডাকাতি করার যে বকরা, ওটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেব। তার মানে নিজেদের স্বার্থের কথা ভেবে যে কাজটা করে, একেবারে স্বার্থপরের মতো। আমি ভেঙে দিলাম শব্দটাকে, কিন্তু আমরা এক কথাতে লিখব একল ছেলে মানে স্বার্থপর বা স্বার্থান্বেষী। তো মেয়েরা বলবে ঘুম আর আসতে চায় না। সৌখীর মায়ের ঘুম আসতে চায় না। রাত তখন কত, আর সৌখীর মায়ের ঘুম আসতে চায় না কেন? নাম? হ্যাঁ বন্দি, বলো। ওকে, এটা একটা কারণ যেটা বইতে দেয়াই আছে, এটা তো অবশ্যই লিখতে হবে যে মাথা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে না শুলে তার ঘুম আসতে চায় না। কিন্তু একবার তো, এক মিনিট, একবার তো রাত দুপুরে ছেলে বাড়ি ফিরেছিল, আর শীতের রাত কম্বল মুড়ি দিয়ে মা এমন নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল গভীর ঘুমে, তো পরে কিন্তু ঘুম থেকে ওঠার পরে মাকে খুব মেরেছিল আর শাসন করে দিয়েছিল। তো সেই থেকে আর নাক ডাকিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমায় না। বিশেষ করে ছেলে এখন রয়েছে তার থেকে অনেক দূরে, ওই ছেলের কথা মনে করে আর কম্বল মুড়ি দিয়ে শোয় না। কিন্তু এটা তো বলেইছে, কিন্তু এর সাথে সাথে আরেকটা সম্ভাব্য কারণ হিসেবে আমরা কি লিখতে পারি? স্যার বলবো অনুষ্কা। অনুষ্কা, বলো। এক নম্বর কারণ তো হচ্ছে রাতে মাথা পর্যন্ত কম্বলে না ঢুকিয়ে শোয়ার অভ্যাস। ঠিক ঠিক। সবাই ঘুমাতে চায় না, আর নানান ভাবনা, ভাবনাটা এমন একটা জিনিস মানুষের ঘুমের মাঝে ব্যাঘাত ঘটায়।
বিশেষ করে ভাবনাতে কত কথাই উঠে আসছিল, সৌখীর কথা, সৌখীর বাবার কথা, সৌখীর ছেলের কথা, সৌখীর স্ত্রীর কথা, ডাকাত দলের কথা, কত কি ভাবনায় ধরা পড়ছে। এটা ওর ঘুম না আসার একটা কারণ। আরেকটা কারণ অনেক সময় হয় বয়সকালে কিন্তু অনিদ্রা রোগে মানুষ ভোগে, তো সেটা বুড়ি ছিল কিনা আমি জানি না, তবে সম্ভাব্য কারণ এইটা। আর হচ্ছে বইতে দেওয়া আছে যেটা, সেটা তোমরা বললে। ওকে, এবারে ছেলেদের থেকে কেউ বলবে রাত তখন কটা, একটা প্রশ্নগুলো শুনে নাও, একসঙ্গে দুটো তিনটে বলছি। রাত তখন কটা, আর সৌখীর মা ঠিক তখনই পাতার উপরে কিছু হেঁটে বেড়ানোর খড়খড় করে আওয়াজ শুনল। কোন গাছের নিচে এরকম আওয়াজ শুনেছে? কিসের আওয়াজ তার মনে হয়েছে? প্রকৃতপক্ষে কিসের আওয়াজ ছিল? এবার বলো, কে পারবে? 9টা, ও আমি বলেই দিলাম, রাত তখন 9টা, ছেড়ে দাও। কে বলতে পারবে কোন গাছের তলায় পাতার উপরে? ছেলেদের থেকে দেবজ্যোতি বল আগে। রাইট, নোনা আতা গাছের তলায় শুকনো পাতার উপরে খড়খড় করে আওয়াজ হচ্ছে। আরেকজন কে বললি? শুভদীপ নাকি? হ্যাঁ, শুভদীপ বলতো যে সৌখীর মা কি ভাবছিল যে কেন ওই শুকনো পাতার উপরে আওয়াজ হচ্ছে খড়খড় করে, শুকনো পাতার থেকে কেন? রাইট, কিন্তু প্রকৃতপক্ষে ওই আওয়াজটা কিসের আওয়াজ ছিল? শুকনো পাতার উপরে আওয়াজটা আসলে কি থেকে আসছিল, কিসের কারণে? সৌখী তখন পা টিপে টিপে আসছিল, শুকনো পাতার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিল, তাই শুকনো পাতার খড়খড় করে আওয়াজ পাওয়া গেছে। ওকে, এবার মেয়েদের থেকে বলবে এখানে একটা প্রবাদ আছে, গোটা গল্প জুড়ে একটাই প্রবাদ আছে, বলো তো প্রবাদটা অ্যাকচুয়ালি কি? তুমি বলেছো আগে? তাহলে আগে যে বলেছো আরেকবার না বলে একটু ওয়েট করে যাও, দেখি অন্য কেউ বলুক। আমাদের কিন্তু প্রত্যেককে একটা করে বলতে হবে। যারা বসে আছিস তারা যদি নাম, হ্যাঁ বলো নাম। ইশিকা বলেছে, তারপর নাম, নামটাও তো না বললে বুঝতে পারছি না।